আমি আজ এক্সপ্লেন করব নেটফ্লিক্সের নাইটমেয়ার্স অ্যান্ড ডে ড্রিম সিরিজটি। আমি কিছুদিন আগে এই সিরিজটির ফার্স্ট এপিসোড এক্সপ্লেন করেছিলাম, যা তোমরা খুব পছন্দ করেছিলে, তাই এর সেকেন্ড এপিসোড আমি নিয়ে এসেছি, যার নাম দ্য অরফ্যান। ডেসক্রিপশনে ফার্স্ট এপিসোডের লিঙ্ক দেওয়া থাকবে আর এন্ড স্ক্রিনও দিয়ে রাখবো, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। এই সিরিজের এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, তাহলে পরের এপিসোডটি আবার এক্সপ্লেন করব। এই সিরিজের প্রতিটি গল্প আলাদা আলাদা, তাই যেখান থেকেই শুরু করো অসুবিধে নেই, শুধু শেষের দিকে একটা চমক রেখেছে যা আমি পরে এক্সপ্লেন করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এই এপিসোডের শুরুতেই দেখি একটা বডিকে স্নান করানো হচ্ছে, কয়েকজন মিলেই করছে। তার মধ্যে একটা লোক যার নাম ইয়োস, যে লোকটি মারা গেছে তার নামে বারবার ভালো ভালো কথা বলছে আর জানতে চাইছে যে ছেলেটিকে অ্যাডাপ্ট করে এনেছিল বাগাস ভাই, তাকে কি বাইরে রেখে এসেছে আবার, না এখনো বাড়িতেই আছে। বাকিরা কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলা শুরু করেছে, তুমি একজন মানুষের শেষ কাজে এসেছো, এখন এই নিয়ে কথা না বললেই নয়। তাও ইয়োস নাছোড় বান্দা লোকটির থেকে বাচ্চার কথা আদায় করার জন্য, মানে যে বাচ্চাটিকে অ্যাডাপ্ট করেছিল। তারপর ওই লোকটি বলা শুরু করে, তুমি কি বাগাসের সাথে কোনো ফ্যাক্টরিতে কাজ করতে? ইয়োস জানায়, হ্যাঁ আমরা একসাথে ব্রেড ফ্যাক্টরিতে কাজ করতাম। তখন আরেকজন লোক বলে, বাগাস তো ব্রেড ফ্যাক্টরিতে না, ও তো একজন ড্রাইভার ছিল। তারপর ওকে তাড়া করে, মানে ও আসলে এই লোকটিকে চিনতই না যার ফিউনারেলে এসেছিল। এরপর সিন রাতের বেলা শিফট করে, যেখানে আমরা ইয়োস আর তার স্ত্রী ইপাকে দেখি। ইয়োস তার স্ত্রীকে বোঝাতে থাকে, তোমার মুখ কত ডাল হয়ে গেছে দেখেছো, কোনো কিছুই কি মাখো না? তার স্ত্রী বলে, খাবারই জোগাড় করতে পারি না, আবার মুখ পরিচর্যা। এই জন্য বলতে থাকে সে, ওই বাচ্চাটিকে যদি আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি কিছুদিনের মধ্যেই আমরা বড় লোক হয়ে যাব, তাহলে তোমার মুখও অনেক চকচকে হয়ে যাবে। প্লিজ তুমি না বলো না, চলো বাচ্চাটিকে অ্যাডাপ্ট করে নি। তখন ইপা বলতে থাকে, আমার কাছে বেঁচে থাকাই আসল, আমি তোমাকে বিয়ে করেছিলাম ভালোবেসে, এখানে তো টাকা পয়সার কথা ছিল না, যদি বেঁচেই না থাকি তাহলে টাকা পয়সা নিয়ে আমরা কি করব? ইয়োস তখন জানাতে থাকে, ওটা একটা বাচ্চা ছেলে, ও কি করে একজন মানুষকে পেছন দিক থেকে মারতে পারবে, ওইসব কথা বুজরুগি, ছাড়ো। আসলে এখানে ঘটনাটা আমরা জানতে পারি যে বাচ্চাটির কথা বারবার বলা হচ্ছে, সে একটি অনাথ বাচ্চা, তাকে যারাই অ্যাডাপ্ট করেছে কিছুদিনের মধ্যে তারা বড় লোক তো হয়ে গেছে, কিন্তু 7তম দিনেই তারা মারা যাচ্ছে কোনো অলৌকিক শক্তির কারণে। কি কারণ তা কেউ ধরতে পারছে না। যেই লোকটিকে আমরা মারা যেতে দেখি সেই লোকটি 7তম ব্যক্তি ছিল ওই অনাথ বাচ্চাটি অ্যাডাপ্ট করার। এরপর ইয়োস আর ইপাও চায় বাচ্চাটিকে অ্যাডাপ্ট করতে, কিন্তু কিছুতেই ইপা রাজি হচ্ছিল না, কারণ তাদের 3 বেলা খাবারই ঠিক নেই, তারা নিজেরা নোংরা তোলার কাজ করে, যার জন্য তারা 3 বেলা নিজেরাই খেতে পায় না। তার উপর তাদের অনেক দেনা আছে যা শোধ করতে না পারলে তাদের জীবন চলে যেতে পারে। এই সময় বাইরে একটা লোক দরজায় ধাক্কা দিতে থাকে, যা শুনে ইয়োস তাড়াতাড়ি গিয়ে তার ঘরের লাইট অফ করে দেয়। কিছুক্ষণ পরে ওই লোকটি গালাগালি দিতে দিতে একটা তরল পদার্থ ওদের ঘরের মধ্যে ঢেলে দেয় দরজা ফুটো করে। কিছুক্ষণ পর আবার দেখি দেশলাই জ্বালিয়ে ঘরের মধ্যে ফেলে দেয়। মনে হয় যে ঘরটা পুড়ে যাবে, কিন্তু তা হয় না। লোকটি হুমকি দিয়ে যায়, এরপরে আমার বাড়ি ভাড়া শোধ করতে না পারলে এখানে জলের জায়গায় তেল থাকবে, তোমাদেরকে আমি পুড়িয়েই মারবো, আমার দেনা আগে শোধ করো, না হলে বাঁচতে পারবে না। এরপর আমরা পরের দিন ইপা আর ইয়োসকে দেখি ওই অনাথ আশ্রমে যেতে, যেখানে ওই বাচ্চা ছেলেটি আছে। ওখানে যে অ্যাটেন্ডেন্ট সে বারবার জানতে চায়, তোমরা কি কাজ করো? এরা জানায় আমরা নোংরা কুড়োই। তারপর সে জানায়, তোমরা 3 বেলা একটা বাচ্চাকে নিয়ে গিয়ে খেতে দিতে পারবে যে অ্যাডাপ্ট করতে চাইছো? তখন ইপা জানায়, আমরা যদি ওকে অ্যাডাপ্ট না করি তাহলে কিন্তু আমরা নিজেরাই বাঁচবো না, আপনি প্লিজ রাজি হয়ে যান আর আমাদেরকে বাচ্চাটাকে দিন। ওই অ্যাটেন্ডেন্ট ম্যাডাম তারপর ওনাদেরকে বলে যে তোমরা যাকে নিয়ে যেতে চাইছো তার কাছ থেকে কিছু পেতে গেলে তোমাদেরকে কিন্তু ওকে শুধুই ভালোবাসতে হবে, তাহলে তোমরা সব পাবে, এই কথাটা কিন্তু মাথায় রেখো। তারপর ওই বাচ্চাটিকে আনতে যায়। বাচ্চাটি আনার সময় ইয়োস আর ইপা বারবার বলতে থাকি, এই কি মানুষের মতো দেখতে হতে পারে? এ মনে হয় কোনো ডিমন চাইল্ড। ডিমন চাইল্ড না হলে কেউ এইভাবে মারতে পারে না মানুষদেরকে, তাহলে কি দেখতে কি খুব কুৎসিত হবে? নিজেদের মধ্যেই আলোচনা করতে থাকে। এরপর যখন বাচ্চাটিকে নিয়ে আসে, ওর নিষ্পাপ মুখ দেখে ইপার খুব পছন্দ হয়ে যায়। ইপা ওর নাম জানতে চাওয়ায় ছেলেটির নাম জানায় সিয়াফিন। এরপর থেকে সিয়াফিন ইপা আর ইয়োসকে মম অ্যান্ড ড্যাড ডাকতে শুরু করে। বাড়ি যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট দেখে সিয়াফিন দাঁড়িয়ে যায়, কিন্তু ওদের খাওয়ার পয়সা ছিল না যে ওখানে গিয়ে সিয়াফিনকে খাওয়াবে। এরপর সবাই মিলে ওরা বাড়ি ফিরে আসে, যেখানে ইপা এসে খুব ভালো রান্না করে যা ওদের সামর্থ্য থাকে সিয়াফিনের জন্য, যা খুব আনন্দের সাথে খায় সিয়াফিন। এইটা ওই বাচ্চাটির আসার প্রথম দিন ছিল। রাতে বাচ্চাটি ঘুমিয়ে যাওয়ার পর ইয়োস বলতে শুরু করে, আজকে পুরো একদিন চলে গেল আর আমাদের কাছে টাকা পয়সা কিছু নেই, এরপর কালকের দিনটা চলবে কি করে, আমাদের বাড়ি ভাড়ার টাকাও দিতে হবে। এই সময় ইপা বলে, ছেলেটি হয়েছে মাত্র একদিন এসেছে, তুমি তার কাছ থেকে কি আশা করো? সেই সময় ওরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে ওরা বড়লোক হয়ে গেলে কি হবে।
এইভাবে গল্প করতে করতে পাশেই ইয়োস দেখে ওর কাছে টাকা পড়ে আছে 500 টাকা, যা দেখে ইয়োস বলে এখনই আমি টাকা পেতে শুরু করলাম। ইপা বলে কালকে কিন্তু আমাদের কাজে যেতেই হবে, না হলে আমাদের এক্সট্রা কিছু টাকা থাকবে না। এই বলে এই রাতটা আজ শেষ হয়ে যায়। পরের দিন সকালে ইপা উঠে দেখে তার পাশে সিয়াফেন নেই। কিছুক্ষণ পর সিয়াফেন ইপার কাছে এসে একটি বাচ্চার ছবি দেখিয়ে বলে এই বাচ্চাটি কে মা? তখন ইপা বলে এই ছেলেটি রিয়ান, যে একসময় আমার ছেলে ছিল, এখন সে আর নেই। তখন সিয়াফেন জানতে চায় সে কি খুব কম বয়সে মারা গিয়েছিল। ইপা কিছু বলার আগেই ইয়োস ফিরে আসে দুটি খেলনা নিয়ে, যা দেখে সিয়াফেন খুব খুশি হয়ে যায় আর বলে চলো আজ আমাদের কাজের জায়গায় তোমাকে নিয়ে যাব। সিয়াফেনকে নিয়ে ইপা তার কাজের জায়গায় যায়। ওখানে ইপা নোংরা কুড়োতে কুড়োতে মা মা ডাক শুনতে পায়। কিছুক্ষণ পরে দেখে ওরই ছেলে রিয়ান দাঁড়িয়ে আছে আর মা মা বলে ডাকছে, আর পাশ থেকে একটা বড় নোংরা তোলার গাড়ি পেছন দিক থেকে এসে বাচ্চাটিকে মেরে দেয়, যা দেখে ও চোখ বন্ধ করে নেয়। তখনই বুঝতে পারে ওর ছেলে তো আর বেঁচে নেই। তারপরেই একটা দৃশ্য দেখে সিয়াফেন ওখানে খেলছে আর ওরকমই একটা গাড়ি ওকে ধাক্কা দিতে আসছে। ওকে বাঁচানোর জন্য ইপা সমস্ত কিছু ফেলে দৌড়ে যায় সিয়াফেনের কাছে, ওকে বাঁচিয়েও নেয় আর জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সিয়াফেন বলে আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি তো দেখতে পাইনি, না হলে আমি এভাবে দাঁড়িয়ে থাকতাম না। আমি কি তোমাকে আর মা বলে ডাকতে পারবো না? তখন ইপা বলে না না, তুমি শুধুই আমাকে মা বলে ডাকবে, আমারই ভুল হয়েছিল তোমাকে এখানে আনা। এরপর ইপা ছেলেটিকে নিয়ে বাড়ি ফেরত আসে। রাতের বেলা যখন খেতে বসে ইপা জানতে চায় তুমি চিকেন ভালোবাসো? আজ আমি চিকেন কারি বানিয়েছি তোমার জন্য। তখন সিয়াফেন জানায় আমি পুরোটাই খাবো। ইপা বলে তুমি পুরোটা খেতে পারবে? সিয়াফেন জানায় যদি পিনাট না থাকে তাহলেই আমি খেতে পারবো, মানে বাদাম না থাকলে। ইপা কারণ জানতে চাইলে সিয়াফেন জানায় আমাকে ডাক্তার বলেছে আমার পিনাটে অ্যালার্জি আছে। এরপর ইয়োস এসে খেতে বসলে এত ভালো ভালো খাবার দেখে ও খুব খুশি হয়। আর তখনই সিয়াফেন বলে মম আমাকে আর একটু চিকেন কারি দেবে? যা শুনে ইয়োস একটু অসন্তুষ্ট হয়। পরের রাতে সিয়াফেন ঘুমিয়ে গেলে ইয়োস বলতে থাকে ইপাকে ছেলেটি সবসময় তোমাকে মামা বলে ডাকছে, তুমি জানো তো ও আমাদের ছেলে না, ওকে কিছুদিনের জন্যই এনেছি, তুমি কিন্তু ওর মধ্যে জড়িয়ে যেও না। দেখেছো তো আমি কত ভালো অ্যাক্টিং করতে পারি? সিয়াফেনও আমার অ্যাক্টিং এ গলে গেছে, তুমিও বুঝতে পারছো না যে আমি অ্যাক্টিং করছি। তখন ইয়োস জানায় সে তুমি যাই করো, আমি কিন্তু বুঝতে পারছি তুমি কিন্তু ছেলেটার সাথে জড়িয়ে পড়ছো, এটা কিন্তু করো না, পরে তোমারই কষ্ট হবে। এই দিনটা ওদের সিয়াফেনের সাথে থাকার সেকেন্ড দিন ছিল। হঠাৎ কথা বলতে বলতে একটা আওয়াজ শোনে, গিয়ে দেখে ওদের ঘরের ছাদের ওপরে একটা সোনার চুড়ি পাওয়া যায়, যা দেখে ইপা আর ইয়োস খুব খুশি হয়ে যায়। পরের দিন এটা বেচে খাওয়া যাবে। থার্ড দিন সকালেই ওই চুড়িটা বেচে কিছু টাকা নেয়, ওখানে দাঁড়িয়ে বলতে থাকে আমরা যদি আরো বেশি বড় লোক হয়ে যায় একটা বড় বাড়ি কিনবো, ইয়োস আর ইপার বাড়ি, কত ভালো লাগবে। একটা বাড়ির ছবিও দেখায় সিয়াফেনকে। সিয়াফেন দেখে কোনো উত্তর দেয় না। তখন ইয়োস বলে তোমাকেও সঙ্গে রাখবো, চিন্তা করো না। আর ওই চুড়ি বেচে টাকাটা নিয়ে বাড়ি আসার পথে গুন্ডাটাকে দেখে যে ওদের টাকার টাকাদা দিতে এসেছিল। তার কাছে গিয়ে ইয়োস তাদের সমস্ত টাকা ফেরত দেয় আর তাকে আরো কিছু টাকা দিয়ে বলে এই টাকা দিয়ে তুমি সিগারেট খেয়ে নিও। লোকটি খুব অবাক হয়ে যায়, কি করে হলো, এত তাড়াতাড়ি ওরা টাকা কি করে শোধ দিল, কিন্তু মুখে কিছু বলে না। সিয়াফেন আর ইয়োস বাড়ি এসে রাতের বেলা ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ইয়োস জল খাওয়ার জন্য উঠলে কেটলি থেকে যখন গ্লাসে জল ঢালতে যায় দেখে জল নেই, ভেতরে অন্য কিছু আছে। খুলে দেখে একটা সোনার চেন। পরের দিন মানে ফোর্থ দিনে ওরা সিয়াফেনকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়, যে রেস্টুরেন্টে আগে সিয়াফেন এসে কাছে দাঁড়িয়ে ছিল ওই রেস্টুরেন্টে খেতে যায়। ইপা নেমে সিয়াফেনকে নিয়ে ওই রেস্টুরেন্টে যায় আর ইয়োস বলে তোমরা যাও, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। সিয়াফেন যা চাইবে তাই তাই যেন অর্ডার করা হয়। ইপা আর সিয়াফেন গিয়ে খুব ভালো ভালো খাবার অর্ডার করে। কিছুক্ষণ পর ইয়োসও আসে। এত খাবার দেখে ইয়োস তো আশ্চর্য হয়ে যায়। কিছুক্ষণ খাওয়ার পরে সিয়াফেন অসুস্থ হয়ে যায় আর পড়ে যায় হঠাৎ করে। এরপর ওকে হসপিটাল নিয়ে যেতে চায় ইপা। সেই সময় রেস্টুরেন্টের কিছু লোক ইয়োসকে ধরে, তুমি আগে টাকা শোধ দিয়ে যাও। বিলের অ্যামাউন্ট বলার পর ইয়োস বলে যে টাকা তোমরা বলছো একবারের খাবার, ওই টাকা দিয়ে আমরা 3 মাসের ঘর ভাড়া দিতে পারি। তখন লোকগুলি বলে এত ভিখারির দশা যখন খেতে এসেছো কেন এখানে? ইপা তাড়া দেওয়ায় ওরা হসপিটাল চলে যায় সিয়াফেনকে নিয়ে। হসপিটাল গেলে ডাক্তার জানতে চায় এই বাচ্চাটির কি কোনো ফুড অ্যালার্জি আছে? তখন ইপা বলে হ্যাঁ, ও তো বলেছিল ওর পিনাট অ্যালার্জি আছে। ডাক্তার বলে তোমরা গিয়ে বসো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের ডাকা হবে। এই সময় ইপার অবস্থা দেখে ইয়োস বুঝতে পারে ছেলেটির জন্য মনে মনে অস্থির হয়ে উঠছে ইপা। ইপাকে ইয়োস বলে তুমি জানতে যখন ওর অ্যালার্জি আছে তুমি ওই খাবার ওকে কেন দিয়েছো? ইপা বলে আমি কোনোদিন এত বড় রেস্টুরেন্টে গেছি, আমি জানিই না কার মধ্যে কি আছে। এই নিয়ে কথা কাটাকাটি হতে থাকে। আর সেই সময় ডাক্তার এসে বলে ছেলেটি এখন সুস্থ আছে, বাচ্চাটিকে নিয়ে তোমরা 1 ঘন্টার মধ্যে বাড়ি যেতে পারো। ইপা দৌড়ে চলে যায় সিয়াফেনের কাছে ওকে দেখতে, যা দেখে ইয়োস মনে মনে আশঙ্কা
আশঙ্কা করে ছেলেটির সাথে ইপা হয়তো এখন মিশে যেতে শুরু করেছে, যা ওই ছেলেটির জন্যও ভালো না। ওই দিন রাতে এসে আর কোনো টাকা পয়সা পায় না ইয়স, যাতে ওর একটু মন খারাপ হয়ে যায়। ঠান্ডা লাগার জন্য আমার গলাটা খুব বসে গেছে, তোমরা প্লিজ একটু কষ্ট করে শুনে নিও। এতেও যদি 10টা লাইক আসে তাহলেই আমি পরের এপিসোড এক্সপ্লেন করব। তাহলে প্লিজ যাদের পছন্দ হচ্ছে তারা অ্যাটলিস্ট একটা লাইক দিয়ে দিও। তাহলে চলো আবার ফিরে যাই এক্সপ্লেনেশনে। 5 নম্বর দিনে দেখা যায় ওখানে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ওদের ঘরের মধ্যেও ঢুকে পড়ছে। ওরা বসে আছে এক জায়গায়। এই সময় ইয়স বলে সিয়াফেনকে, সিয়াফেন বৃষ্টিটা কমে গেলেই রাতের বেলা আমরা মেলা থেকে অনেক ভালো ভালো গাড়ি তোমাকে কিনে দেব। যা শুনে ইপা বলে আমরা এখনো পর্যন্ত খেতে পাইনি আর তুমি গাড়ি কেনার কথা বলছো। ইয়স রেগে উঠে যায় আর বাইরে চলে যায়। ইপাকেও ডাকে। ইপা কাছে গেলে বলে তুমি কি পাগল হয়েছো? ওকে খুশি করলেই আমরা টাকা পাবো, তুমি ওর সামনে এইসব কথা কেন বলছো? ইপা বলে তুমি কি চাও? ও আমাদেরই রিয়ানের মতো একটা বাচ্চা। এখানে আমরা জানতে পারি ইয়স আর ইপার একটি ছেলে ছিল যে কোনো কারণে মারা যায়, যার বয়স এখন সিয়াফেনেরই মতো হওয়ার কথা। তাই জন্য ইপা না চাইতেও সিয়াফেনকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছে। এ সময় ইয়স জানায় ও কিন্তু আমাদের ছেলে না, ওকে শুধু এনেছি টাকার জন্য, তুমি এটা ভুলে যেও না। তখন ইপা বলে তুমি কি ওকে মেরে ফেলতে চাও? আমি থাকতে ওকে তোমাকে কোনো মতেই মারতে দেব না। এই সময় ভেতর দিক থেকে একটা কোনো আওয়াজ আসে, যার জন্য ওরা গিয়ে দেখে বাড়ির ছাদ ভেঙে পড়েছে। ইয়স তা দেখে সিয়াফেনের ওপর রাগ দেখায়, তুমি আমাকে টাকা দিতে পারছো না? দেখছো তো আমাদের বাড়ির অবস্থা কিরকম হয়ে পড়ছে, তুমি খুব বোকা আছো তাই না? দিয়ে ওকে মারে, যাতে ইপা খুব রেগে যায় আর ওকে ঠেলে দূরে সরিয়ে দেয়। তুমি কি করছো কি? একটা বাচ্চাকে তুমি মেরে ফেলবে? আমাদের বাচ্চাকে আমরা হারিয়েছি, একে আর আমি তোমাকে হারাতে দেব না। ওই দিনটাও চলে যায়, ওরা টাকা পয়সা কিছু পায় না। রাতের বেলা যখন সিয়াফেন আর ইপা ঘুমিয়ে পড়েছিল, ইয়স চারিদিক খুঁজে খুঁজে দেখে যে টাকা পয়সা কিছু আছে কিনা, কিন্তু কিছু পায় না। সেই সময়ও পেছন ঘুরেছিল, হঠাৎ দেখে পেছন দিকে সিয়াফেন জেগে ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে 6 নম্বর দিন সিয়াফেন সবার আগে উঠে পড়ে। ইয়স আর ইপা দুজনেই ঘুমোচ্ছিল। সিয়াফেন উঠে ও বাইরে খেলতে চলে যায়। এরপর যখন ইপার ঘুম ভাঙে, বাইরে বেরিয়ে দেখে একটা বড় ময়লার চাই সিয়াফেনের ওপর পড়তে যাচ্ছে। সিয়াফেনকে অনেকবার ডাকা সত্ত্বেও সিয়াফেন বুঝতে পারে না, আর ওই চাইটা ওর ওপর পড়ে যায়। সিয়াফেন চাপা পড়ে যায়। ওকে বাঁচাতে গিয়ে ইপা ওই নোংরার মধ্যে ওকে খুঁজতে থাকে। সেই সময় ইয়সেরও ঘুম ভাঙে। ইয়স বারবার ডাকতে থাকে ওকে ছেড়ে দাও ইপা, ওকে ছেড়ে দাও। ইপা কিছুতেই ছাড়তে চায় না। বাধ্য হয়ে ইয়সও চলে আসে ইপারকে বাঁচাতে, আর ওরা তিনজনের মিলে ময়লার মধ্যে চাপা পড়ে যায়। যখন ইয়সের জ্ঞান আসে, দেখে সে একটা বড় বাড়ির মাঝে শুয়ে রয়েছে। ইপা আর সিয়াফেনও আছে ওখানে। ওই বড় বাড়ির টি টেবিলে একটা কাগজ রাখা থাকে, যেখানে লেখা থাকে এটা ইয়স আর ইপার বাড়ি। যা দেখে ইয়স তো লাফালাফি করতে থাকে। এরপর যখন ইপা ওঠে, ইপাও দেখে। ও কিছুটা খুশি হয় কিন্তু চুপ থাকে। তারপর ইপা সিয়াফেনকে মেঝে থেকে তুলে বিছানায় নিয়ে যায়। ইয়স ওই বাড়ির কিচেনে ঢুকে কোনো খাবার পায় না, তাই সে বাইরে যেতেই যাবে, দেখে গাছ ভর্তি আপেল ঝুলছে। ওই আপেল নিজেও খায় আর 2টো আপেল নিয়ে আসে ইপার জন্য। ভেতরে ঢুকে দেখে ইপা সিয়াফেনকে জলপট্টি দিচ্ছে। ইয়সকে দেখে ইপা বলতে শুরু করে, তুমি ভেবেছো এটা কি রাক্ষস কোনো? দেখো কি অবস্থা হয়েছে ছেলেটার, ও কি কখনো আমাদের মেরে দিতে পারে? তুমি ওর মুখটা চেয়ে দেখো খালি। ইয়সকে কিছুতেই ওর কাছে ঘেঁষতে দেয় না। এরপর ইয়স নিচে গিয়ে সমস্ত ছুরি, কাঁটা চামচ, বড় বড় প্লেট, ভারী ভারী জিনিসগুলো এক জায়গায় বেঁধে পুটলি বেঁধে রাখে, যাতে সিয়াফেন ওগুলো দিয়ে মারতে না পারে। 7 নম্বর দিন, যেটা অভিশপ্ত দিন, ইয়স ভালো জামা কাপড় পরে খেলনা নিয়ে আসে সিয়াফেনের কাছে, যা দেখে কিছুটা অবাক হয়ে যায় ইপা, কিন্তু ওর কাছে ঘেঁষতে দেয় না। সিয়াফেনের কাছে ক্ষমা চাই ইয়স, বলে আমি খুব খারাপ বাবা, আমি তোমাকে ভালো রাখতে পারিনি। ওকে আদর করে গিয়ে নিচে সোফায় গিয়ে বসে। তখন টিভিতে একটা ছুরির প্রোগ্রাম চলছিল। হঠাৎ করে থপ করে আওয়াজ হয়। কিচেনে গিয়ে দেখে 2টো বড় বড় বস্তা, যার মধ্যে টাকা ভরা রয়েছে। ওই দিন রাতের বেলা ইপার হঠাৎ ঘুম ভেঙে যায় বিদ্যুতের আওয়াজে। দেখে সিয়াফেন কাছে নেই। সিয়াফেনকে ওই ঘরে বাথরুমে খোঁজে, তাতেও নেই। দরজা খুলতে যায়, দেখে বাইরে থেকে লক করা। বারান্দায় এসে দেখে তখন ঝমঝম বৃষ্টি পড়ছে। তার মধ্যেই ইয়স একটা গর্ত খুঁড়ছে, মানে কবর খুঁড়ছে। কোন রকমে ওই ব্যালকনি দিয়ে লাফ মারে ইপা, আর দেখে ভেতরে ঢুকে সিয়াফেনকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ইপা ওর দড়ি খুলে ওখান থেকে নিয়ে পালায়। ইয়স যখন ঘরের
রুমের ভেতর ঢুকে দেখে ইপা আর সিয়াফেন দুজনেই নেই। ও বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করে আর ওদের পুরনো বাড়িতে যায়, যেখানে দেখে ইপা সিয়াফেনকে নিয়ে লুকিয়ে রয়েছে। এখানে ইয়োস খুব জোর জবরদস্তি করে ইপাকে যে আমাকে ওই বাচ্চাটাকে দাও, আমি ওকে মেরে ফেলবো। তুমি বুঝতে পারছো না ও আমাদের ছেলে না, ও একটা ডিমন, ওকে মারতেই হবে, নাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। ওকে নিয়ে যেতে যাবে তখন পেছন দিক থেকে ইপা ছুরি মেরে দেয়, যেটা পুরো ওর পিঠে গিয়ে লাগে। আর ইয়োস মৃত্যুর সময় বলে যায় ইপাকে, আমি ওপরে গিয়ে রিয়ানের ধ্যান রাখছি, তুমিও এসো। ওকে মারার পর ইপার খুব গিল্টি ফিলিং হয় আর ও সিয়াফেনের কাছে যেতে যেতে বলতে থাকে, তুমি এভাবেই সবাইকে মারো না। সিয়াফেন বলে, মামা তুমি আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচবো না, তুমি প্লিজ থেকে যাও আমার কাছে। কিন্তু ইপা কিছু না শুনে নিজের বুকে ছোড়াটা মেরে দেয়। এরপর সিয়াফেন ওর কাছে আসে আর ক্ষত জায়গাটা হাত দিতেই ভীষণ একটা আলো দেখা যায়, যেই আলোতে পুরো ঘর আলোময় হয়ে ওঠে। এখানেই এই এপিসোডটি শেষ হয়। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।